গত ক্লাসের ধারাবাহিকতায় আজ চলে আসলাম সাহিত্য পাঠের পদ্য অংশ থেকে গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন নিয়ে যথারীতি আলোচনা থাকছে সাথে এবং একটা করে উদাহরণ দেখিয়ে দেওয়া হবে প্রতি চ্যাপ্টার থেকে। তো প্রথমে আমরা দেখি সোনার তরী গল্পে কি কি অনুধাবনমূলক প্রশ্ন আমরা পড়ব। বাঁকা জল দ্বারা কি বোঝানো হয়েছে? তোমাদের হয়তো মনে আছে যে এই যে সোনাতরী কবিতায় বিভিন্ন টার্ম আছে, এগুলো রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে বাঁকা জল। তো আমরা কিভাবে উত্তরটা লিখতে পারি? বাঁকা জল বলতে ভরা বর্ষার নদীর ভয়ঙ্কর রূপ ধারণের বিষয়টি বোঝানো হয়েছে। কবিতায় নিঃসঙ্গ কৃষক ধান কাটা শেষে নদীর তীরে অপেক্ষা করছে। আকাশে ঘন মেঘের গর্জন, বর্ষায় ভরা নদীর ধারালো স্রোতের সাথে খেলা করছে এর বাঁকা জল। এছাড়া বাঁকা জল শব্দবন্ধের ভেতর দিয়ে কবিতাটিতে বৈরী প্রকৃতির রুদ্র রূপের প্রতি ইঙ্গিত করা হয়েছে। এরপর আছে ধান কাটা হলো সারা বলতে কবি কি বুঝিয়েছেন? তার মানে তোমাকে অবশ্যই রূপকটা চিন্তা করতে হবে। ধান এখানে কিসের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে? অবশ্যই মানুষের সারা জীবনের যে কাজ অথবা সৃষ্টিশীল মানুষের যে সৃষ্টিকর্ম, সেটাকে ধান হিসেবে ব্যবহার করা হয়েছে। আর কবিতায় এখানে যদিও উল্লেখ করা হয়েছে যে কৃষক ধান কাটা শেষ করে নদীর কাছে অপেক্ষা করছেন যে কখন তিনি ধান নিয়ে বাড়ি ফিরবেন। কিন্তু রূপক হিসেবে আমাদের চিন্তা করতে হবে, ধান যেহেতু মানুষের সৃষ্টিকর্মের প্রতীক, তার মানে মানুষের ধান কাটা কখন শেষ হয়? অবশ্যই শেষ বয়সে এসে মানুষ যখন উপলব্ধি করে যে আমি তো অনেক করলাম, আমি তো অনেক চেষ্টা করেছি বা অনেক কিছুই অর্জন করলাম। এখন আমার মৃত্যুর জন্য প্রতীক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। এই বিষয়টিকে এই ধান কাটা হলো সারা, সারা মানে হচ্ছে শেষ। অর্থাৎ তার ধান কাটা শেষ হয়ে গেছে। এই বিষয়টি দিয়ে প্রকাশ করা হয়েছে। মাঝি চলে যাওয়ার সময় কোনো দিকে তাকায় না কেন? এখানে মাঝি বা তরী, সে ছিল মহাকালের প্রতীক। মাঝিও তরীর মতোই একেবারে নির্লিপ্ত। তার মানে মহাকালের কিছু যায় আসে না যে কে কি করলো, কে বেঁচে থাকলো না থাকলো বা মানুষকে বাঁচিয়ে রাখতে হবে, এটাতে মহাকালের কিছুই যায় আসে না। এই কারণে মাঝিও ওইরকম নির্লিপ্ত যে সে লাইনটা এরকম ছিল যে ভরা পালে চলে যায় কোনো দিকে নাই যায়। অর্থাৎ মাঝি কোনো দিকে তাকাচ্ছে না। তার আসলে কিছু যায় আসে না যে কে কোথায় অপেক্ষা করছে তার জন্য। সোনার তরী কবিতায় সোনার ধান প্রতীক দ্বারা কবি কি বুঝিয়েছেন? আগেই বলেছি মানুষের যা কর্ম, সারা জীবনের যা অর্জিত কাজ, সেটাই হচ্ছে সোনার ধান। অথবা এভাবেও লিখতে পারো যে সৃষ্টিশীল মানুষের যে সৃষ্টি, সে যাই সৃষ্টি করুক, একটা কবিতা হলেও সেটা সোনার ধান হতে পারে, একটা গান হলেও হতে পারে, সে একটা স্কুল প্রতিষ্ঠা করলো সেটাও একটা সোনার ধান হতে পারে। অর্থাৎ যেকোনো মানুষ হোক, তার যে সৃষ্টিকর্ম সেটাই হচ্ছে সোনার ধান। ঠাঁই নাই, ঠাঁই নাই ছোট সে তরী, ব্যাখ্যা করতে হবে। তার মানে হচ্ছে তরীটা অনেক ছোট। ওই যে মাঝি যখন তরী নিয়ে তার ধান নিয়ে চলে যাচ্ছে, কৃষকের ধান নিয়ে চলে যাচ্ছে, তখন কৃষক কি অনুরোধ করেছিল? যে, "এখন আমারে লহো করুণা করে।" তারপর সে নিজে কি উপলব্ধি করেছে? "ঠাঁই নাই, ঠাঁই নাই ছোট সে তরী, আমারই সোনার ধানে গিয়েছে ভরে।" অর্থাৎ মহাকাল শুধু সৃষ্টিকেই গ্রহণ করতে পারে। মানুষের যে মহৎ কাজ সেটাকেই গ্রহণ করতে পারে, মানুষকে গ্রহণ করতে পারে না। এই বিষয়টিকেই এভাবে বোঝানো হয়েছে। শূন্য নদীর তীরে রহিনু পরী উক্তিটি ব্যাখ্যা করতে হবে। শূন্য নদীর তীরে ওই কৃষক তার সমস্ত ধান মাঝিকে সোনাতরীকে তুলে দেওয়ার পরে তার কাছে মনে হয়েছে এখন আমাকে এই শূন্য নদীর তীরে একাই পড়ে থাকতে হবে। অর্থাৎ তার সামনে মৃত্যু ছাড়া আর কোনো কিছু করার নেই। সে এখন মৃত্যুর জন্য অপেক্ষা করছে। ঠিক যেমন মানুষ শেষ বয়সে উপলব্ধি করে যে অনেক তো হলো। এখন যেকোনো মুহূর্তে আমি মারা যেতে পারি। এই উপলব্ধিটা কৃষকের মধ্যে হয়েছে যে শূন্য নদীর তীরে রহিনু পড়ি। বিদ্রোহী কবিতায় আমরা দেখি যে কবি নিজেকে পৃথিবীর অভিশাপ বলেছেন কেন? এর উত্তরটা এভাবে লেখা যেতে পারে, সমাজের অন্যায়ের বিরুদ্ধে নিজের বিধ্বংসী রূপ বোঝাতে কবি নিজেকে পৃথিবীর অভিশাপ বলেছেন। পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ রাজশক্তির অপশাসনে সমগ্র দেশ নরকে পরিণত হয়েছিল। সকল অন্যায় অবিচার যেন ক্রমেই পৃথিবীর জন্য স্বাভাবিকত্বে পরিণত হচ্ছিল। কিন্তু কবি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। অন্যায়ের বিরুদ্ধে তার এই কঠোরতা বোঝাতে তিনি নিজেকে পৃথিবীর অভিশাপ বলেছেন। এরপর আছে আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ, এটার ব্যাখ্যা কি? কাজী নজরুল ইসলাম মনে করতেন যে তার নিজের চেয়ে বড় আর কিছু না এবং তার নিজের ভিতরে যে শক্তিটা সেটাই সবচেয়ে বড়। তোমাদের নিশ্চয়ই আমার পথ প্রবন্ধের কথা মনে আছে যেখানে তিনি বলেছেন যে আমার কর্ণধার আমি। অর্থাৎ ওখানেও যে বিষয়টা তিনি বলেছেন যে আমার নেতা আমি,
কবিতাতেও কিন্তু বিদ্রোহী কবিতাতেও একই বিষয় প্রকাশ হয়েছে যে, "আমি নিজেকে ছাড়া কাউকে কুর্নিশ করি না।" কুর্নিশ মানে হচ্ছে কাউকে কারো সামনে মাথা নত করে যে শ্রদ্ধা জানানো হয় বা অভিবাদন জানানো হয়, যেটা রাজাদের সামনে করে থাকে প্রজারা, সেটা হচ্ছে কুর্নিশ। তো কাজী নজরুল ইসলাম বলেছেন যে, "আমি নিজেকে ছাড়া কারো সামনে মাথা নত করব না। কাউকে বিনয় দেখাবো না।" এভাবেই তিনি প্রতিবাদটা চালিয়ে যাবেন। কবি নিজেকে ধৈর্যটি, ধর্মরাজের দণ্ড, ক্ষেপা দুর্বাসা আছে, এখানে অনেকগুলো আছে। যেকোনো একটা কিন্তু আসবে যে কবি নিজেকে বিশ্বামিত্র শিষ্য কেন বলেছেন বা কী কারণে? অথবা পরশুরামের কঠোর কুঠার তিনি কেন নিজেকে বলেছেন? এই প্রতিটা ব্যাখ্যাই কিন্তু তোমাদের মনে রাখতে হবে। যেকোনো একটা আসবে আর প্রতিটাই কিন্তু অনেকবার রিপিট হয়েছে। যাই হোক ধূর্যটি বলেছেন, ধূর্যটি হচ্ছে শিব বা মহাদেবের একটা নাম। যেহেতু শিব ভীষণ ক্ষুব্ধ একজন দেবতা, তার ভিতরে যে ক্ষোভটা ছিল অন্য দেবতাদের প্রতি বা অন্যায়ের প্রতি, তো সেই বিষয়টাই তিনি নিজের ভিতরে উপলব্ধি করেন। যে কারণে তিনি নিজেকে বারবার শিব বা মহাদেবের সাথে তুলনা করেছেন। ধর্মরাজের দণ্ড, ধর্মরাজ মানে হচ্ছে যম। আর যমের দণ্ড কি? অবশ্যই মৃত্যু। তার মানে তিনি যখন কারো উপর ক্ষেপে যাবেন, তার একটাই দণ্ড সেটা হচ্ছে মৃত্যু। এ কারণেই তিনি নিজেকে বলেছেন ধর্মরাজের দণ্ড। ক্ষেপা দুর্বাসা, দুর্বাসা হচ্ছে প্রাচীন একজন হিন্দু মুনি বা সন্ন্যাসী ছিলেন। তিনি ভীষণ রাগী একজন মুনি বা সন্ন্যাসী। যার উপর তিনি ক্ষেপে যেতেন, তাকে তিনি অভিশাপ দিতেন এবং সাথে, সাথে তার গায়ে আগুন ধরে যেত। এ কারণে তিনি নিজেকে বলেছেন, "আমি ক্ষেপা দুর্বাসা।" তারপর আছে বিশ্বামিত্র শিষ্য। বিশ্বামিত্রও সেরকম ভীষণ ক্ষুব্ধ একজন লোক ছিলেন হিন্দু পুরাণ অনুযায়ী, যে ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু দৃঢ় প্রতিজ্ঞার মাধ্যমে, কঠোর সাধনার মাধ্যমে ব্রাহ্মণত্ব লাভ করেন। অর্থাৎ ব্রাহ্মণ হিসেবে পরিচিতি লাভ করেন। যদিও বংশে তিনি ক্ষত্রিয় ছিলেন। পরশুরামের কঠোর কুঠারও সেরকম। পরশুরাম ছিল ক্ষত্রিয় নির্বংশ করবে সে। পৃথিবী থেকে সকল ক্ষত্রিয় মেরে ফেলবে। এইরকম একটা দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে সে তার যুদ্ধ চলমান রেখেছিল। তো এই পরশু মানে হচ্ছে কুঠার। সবসময় কুঠার নিয়ে থাকতো বলে তাকে বলা হতো পরশুরাম। আর তার অস্ত্রটা ছিল কুঠার, যেটা ক্ষত্রিয় নির্বংশ করার ক্ষেত্রে ব্যবহৃত হতো। তো সেই কুঠারের সাথে তিনি নিজেকে তুলনা করেছেন। তার মানে হচ্ছে একটাই, যে তার ভিতরেও এরকম একটা দৃঢ়তা আছে, একটা কঠোর প্রতিজ্ঞা আছে যে যতদিন পর্যন্ত অত্যাচারীদের দমন না করতে পারবেন, ততদিন পর্যন্ত তিনি থামবেন না। এরপরে আছে আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হা হুতাশ আমি হুতাশী। এইটার ব্যাখ্যা কি হতে পারে? তিনি কিন্তু আ একটা নির্দিষ্ট অংশ পর্যন্ত নিজের ভিতরে বিধ্বংসী রূপটাকে, ভয়ংকর যে বিষয়টা সেটাকেই বলেছেন যে, "আমি ধ্বংস করে দিব, সবকিছু জ্বালিয়ে দিব।" তো এই একটা অংশের পরে তিনি হঠাৎ নরম হয়ে আসেন এবং বলেন যে, "আমি বিধবার বুকের ক্রন্দন শ্বাস।" অর্থাৎ এই যে শুধু শক্তিশালী সবকিছুর সাথেই তিনি নিজেকে তুলনা করেননি। তার ভিতরে যে একটা মমতার একটা হৃদয় ছিল, যে হৃদয়ে তিনি মানুষের প্রতি ভালোবাসা লালন করতেন, অসহায়ের প্রতি মমতা লালন করতেন, সেটার কথা তিনি উল্লেখ করেছেন যে, "বিধবার বুকের যে হাহাকার, সেই বিষয়টাও আমার মধ্যে আছে। হা হুতাশ আমি হুতাশীর।" অর্থাৎ যে হতাশ ব্যক্তি, একটা নিঃস্ব ব্যক্তি, তার ভিতরে যে হতাশা, সেটাও তার ভিতরে আছে। তিনি অনুভব করতে পারেন। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতূর্য। খুব বিখ্যাত একটা লাইন। এটার ব্যাখ্যা প্রায়ই আসে। তার মানে হচ্ছে তার ২ টা হাত ২ দিকে, একদিকে কঠোরতা, আরেকদিকে কোমলতা। বাঁশের বাঁশুরি কে বাজায়? বাঁশি বাজায় হচ্ছে প্রেমিক, যার ভিতরে প্রেমিক সত্তা আছে, ভালোবাসা আছে। সেই বাঁশের বাঁশুরি হচ্ছে ভালোবাসার প্রতীক। তো এক হাতে তিনি যেরকম বাঁশি বাজাতে পারেন, আর হাতে রণতূর্য, রণ মানে হচ্ছে যুদ্ধ। অর্থাৎ যুদ্ধের অস্ত্রটা আরেক হাতে ধারণ করতে পারেন। অর্থাৎ একদিকে যেমন ভালোবাসা, আরেকদিকে তার ভিতরে ক্ষোভ, বিদ্রোহ, বিধ্বংসী রূপ। এই ২ দিকে ২ বিষয়, ২ রকম ২ টা বিষয় তিনি ধারণ করতে পারেন। অর্থাৎ একই মানুষের ভিতরে কঠোরতা আর কোমলতা পাশাপাশি অবস্থান করছে যেরকম, সেইভাবে তিনি নিজেকে প্রকাশ করছেন যে, "মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতূর্য।" এরপর দেখা যাক প্রতিদান কবিতায় আমরা কি, কি প্রশ্ন পড়ব? কবি কার ঘর বাঁধতে চান এবং কেন? প্রতিদান কবিতায় যে কবির ঘর ভেঙেছে তার ঘর কবি বাঁধতে চান। তার কারণ হচ্ছে কবি বিশ্বাস করেন ভালোবাসা দিয়ে মানুষ সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারে। তাই যে তার ক্ষতি করে তাকে তিনি শুধু ক্ষমাই করেন না, তার উপকার করার আপ্রাণ চেষ্টা করেন। যে তার ঘর ভাঙার মতো সর্বনাশ করে, কবি প্রতিদানে তার ঘর বেঁধে দেন।
এরপর আছে দীঘল রজনী তার তরে জাগি ঘুম যে হরেছে মোর এটার ব্যাখ্যা। দীঘল রজনী কবি তার জন্য জাগেন যে তার ঘুম হরণ করেছে। তার মানে হচ্ছে যে তার চিন্তার কারণ হয়েছে। যে চিন্তা, যে দুশ্চিন্তার ফলে তিনি রাতে ঘুমাতে পারছেন না, যে ব্যক্তি এই দুশ্চিন্তার কারণ তার জন্যই তিনি রাত জাগছেন। তার কথাই তিনি রাত জেগে স্মরণ করছেন। তার মঙ্গল কামনা করেই তিনি এই রাতটা জাগছেন। এ কারণেই বলছে যে দীঘল রজনী বা দীর্ঘ রজনী আমি তার জন্য জেগে আছি যে আমার ঘুম কেড়ে নিয়েছে। কত ঠাঁই হতে কত কি যে আনি সাজাই নিরন্তর এটার ব্যাখ্যা। কত ঠাঁই, ঠাঁই মানে হচ্ছে জায়গা বা স্থান। তো এই প্রসঙ্গটা এই কারণেই বলা হয়েছে, লাইনটা এরকম ছিল যে, "যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, আমি লয়ে করে তারই মুখখানি, কত ঠাঁই হতে কত কি যে আনি সাজাই নিরন্তর।" অর্থাৎ যে মুখ দিয়ে সে আমাকে নিষ্ঠুর কথা উচ্চারণ করেছে বা আমার প্রতি তীব্র বাক্য বর্ষণ করেছে, আমার প্রতি কটু কথা বলেছে, সেই মুখটা আমি ২ হাতের তালুতে নিয়ে কত জায়গা থেকে কত কিছু এনে ওই মুখটা সাজিয়ে দিচ্ছি। এ কারণেই এই কথাটা বলেছে যে, "কত ঠাঁই হতে কত কি জানি।" যে ওই মুখটা সাজানোর জন্য তিনি করতে পারেন না এমন কিছু নেই। সেই মুখটাকেই তিনি সাজিয়ে দিতে চান, যে মুখটা দিয়ে তার প্রতি, কবির প্রতি ওই ব্যক্তি কটু কথা বর্ষণ করেছে। তাহারই পরে মনে কবিতায় আছে, তাহারই পরে মনে কবিতায় কবির উদাসীনতার কারণটা কি? এটা আমরা এভাবে লিখব, প্রিয়জনের আকস্মিক বিদায় কবির উদাসীনতার কারণ। তাহারই পরে মনে কবিতায় কবির ব্যক্তি জীবনের দুঃখময় জীবনের ছায়াপথ ঘটেছে। তার সাহিত্য সাধনার প্রধান সহায়ক ও উৎসাহদাতা স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুর ঘটনা কবি কিছুতেই ভুলতে পারছেন না। তাই প্রকৃতিতে নানা আয়োজনে বসন্তের আগমন ঘটলেও কবি ভীষণ উদাসীনতায় আচ্ছন্ন থাকেন। এরপর আছে কবি বসন্তের আগমনের কোনো সন্ধান রাখেননি কেন? একই উত্তর আসলে বিভিন্ন ভাষায় এখানে বলা হয়েছে যে কবি তার প্রিয়জন হারানোর বেদনায় এতটাই ম্রিয়মাণ ছিলেন যে প্রকৃতিতে নতুন পরিবর্তন এসেছে, নতুন আয়োজন করে বসন্ত এসেছেন, এই খবরটা তিনি রাখতে পারেননি। বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি। এটার ব্যাখ্যা কি হতে পারে? এটা কিন্তু কবি ভক্তের লাইন। যদি তোমাদের এরকম উক্তি থাকে, তাহারই পরে মনে কবিতা থেকে যদি কোনো উক্তি এরকম কনভার্টেড কমা দিয়ে আটকানো থাকে, তাহলে কিন্তু তোমাকে ওটা উল্লেখ করতে হবে যে এটা কবি বলেছেন নাকি কবি ভক্ত বলেছেন। তো এই কবি ভক্তের কথা হচ্ছে, "বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি।" যে তুমি বসন্তকে বন্দনা করে, বসন্তকে প্রশংসা করে কবিতা লিখবে, গান লিখবে, এটাই আমার অনুরোধ এবং যতক্ষণ পর্যন্ত না তুমি সেটা না করছো, তোমার কণ্ঠে আমি বসন্ত বন্দনা নিয়ে কবিতা না শুনছি, ততক্ষণ পর্যন্ত আমার মনের ইচ্ছাটা পূরণ হচ্ছে না, আমার ভালো লাগছে না। এই কারণেই কবি ভক্ত কবিকে এই রিকোয়েস্টটা করেছেন। কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী বলতে কি বোঝানো হয়েছে? কুহেলি মানে হচ্ছে কুয়াশা আর উত্তরি মানে চাদর। তার মানে মাঘের সন্ন্যাসী বা শীতকাল কুয়াশার চাদর পরে চলে গেছে। এটা হচ্ছে কবিতার আক্ষরিক অর্থ। কিন্তু এটা দিয়ে আসলে কবিতায় কি বোঝানো হয়েছে? কবির যে প্রিয়জন, সেই প্রিয়জনকে তিনি মাঘের সন্ন্যাসী হিসেবে কল্পনা করেছেন যে সে যেন কুয়াশার চাদর পরে রিক্ততার পথে চলে গেছে পুষ্পশূন্য দিগন্তের পথে। যে পথে পুষ্প নেই, অর্থাৎ সৌন্দর্য নেই, জীবনের রঙিন আয়োজন নেই, কোনো উৎসব নেই, সেই পথে মাঘের সন্ন্যাসী চলে গেছে। এটাই বোঝানো হয়েছে। পুষ্পশূন্য দিগন্তের পথে বলতে কি বোঝানো হয়েছে? একই বিষয়, যে পথে আছে শুধুই রিক্ততা। অর্থাৎ শীত যেমন চলে গেছে, শীতে তো কোনো ফুল ফোটে না বা প্রকৃতিতে একটা রিক্ততা দেখা যায় এবং ওই কবির প্রিয়জন যে সেও এমন পথে চলে গেছে যেন সেটা শীতের ঋতুর মতোই রিক্ততায় ভরা, অর্থাৎ মৃত্যুর পথে চলে গেছে, এই বিষয়টাই আসলে বোঝানো হয়েছে। এরপরে আছে তাহারই পরে মনে কবিতাটিকে নাটকীয় গুণসম্পন্ন বলা হয় কেন? আচ্ছা, নাটকের বৈশিষ্ট্য তোমাদের এখানে কিন্তু লিখতে হবে যে নাটক আর গল্প কিভাবে আলাদা? কোন বিষয়গুলোর কারণে নাটককে নাটক বলা হয়? কিছু বিষয় অবশ্যই থাকবে। সেটা হচ্ছে নাটকের চরিত্র থাকবে, তাদের মুখে সংলাপ থাকবে। তো এই যে নাটকের বিশেষ বৈশিষ্ট্যগুলো, সেটা এই কবিতায় আছে। চরিত্র আছে, ২ জন চরিত্র, কবি আছে, কবি ভক্ত আছে এবং তাদের মধ্যে পারস্পরিক সংলাপ আছে। একজনের পর একজন ডায়ালগ দিচ্ছে। বিষয়টা এইভাবে কিন্তু কবিতাটি এগিয়ে গেছে। এই কারণেই এটাকে বলা হয় নাটকীয় গুণসম্পন্ন কবিতা। এরপরে আছে ১৮ বছর বয়স।
এই কবিতার ১ম প্রশ্নটি হচ্ছে, "এ বয়স জানে রক্তদানের পুণ্য" এই কথাটির তাৎপর্য কী? যেকোনো মহৎ কাজে ১৮ বছর বয়সী তরুণদের আত্মত্যাগী মানসিকতা বোঝাতে কবি আলোচ্য উক্তিটি করেছেন। দেশ, জাতি ও মানবতার প্রয়োজনে যুগে, যুগে তরুণরাই সবসময় এগিয়ে এসেছে। জীবনের ঝুঁকি নিয়ে তারা বিপদ মোকাবেলায় রুখে দাঁড়িয়েছে। দেশের জন্য, মানুষের জন্য প্রাণ দিতে পিছপা হয়নি। তাই কবি বলেছেন, যদিও এ বয়সে অনেক সংকট থাকে, তারপরেও রক্তদানের পুণ্যের মতো মহৎ সম্ভাবনা এ বয়সেই থাকে। এরপর আছে ১৮ বছর বয়সকে কবি দুঃসহ বলেছেন কেন? ১৮ বছর বয়স যখন মানুষের একটা পরিণত বয়সের দিকে এগোতে থাকে, তখন সে জীবনের অনেক কিছুই, অনেক অভিজ্ঞতাই সে নিতে থাকে। জীবনের যে কিছু জটিলতা আছে, সেই বিষয়গুলোকে সে মোকাবিলা করতে থাকে এবং সবকিছু তার অসহ্য মনে হয়। সহ্য করা মুশকিল হয়ে পড়ে। কারণ এই জটিল বিষয়গুলো এই সময়ে সে ১ম প্রত্যক্ষ করতে থাকে। এই কারণেই তার কাছে এই বয়সটাকে মনে হয়েছে দুঃসহ। এটা আসলে কিন্তু কবির মনে হওয়া না, এটা একটা বাস্তব কথা। এটা সবার জীবনেই হয়ে থাকে যে এই বয়সে মানুষ সবকিছু খুব কঠিন মনে করে এবং মেনে নিতে খুব কষ্ট হয়। এ কারণেই সবকিছুকে মনে হয় যে অসহ্য, দুঃসহ। এই বয়সটাকেই এই কারণে কবি বলেছেন দুঃসহ। দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার। এটা নিশ্চয়ই তোমাদের মনে আছে যে এই যে কবি বলেছেন যে এই বয়সটা একটা দুর্যোগের মতো এবং এই সময় হাল ঠিকমতো রাখাটা কঠিন হয়ে পড়ে। যেকোনো মুহূর্তে মানুষ বিপথে চলে যেতে পারে। যেকোনো প্ররোচনায় ওই যে কানে আসে কত মন্ত্রণা এরকম একটা কথা আছে। যে চারপাশ থেকে যেকোনো কুমন্ত্রণা আসতে পারে এবং তখন মানুষ খুব সহজেই বিপথে চলে যেতে পারে। এ কারণে জীবনের যে হালটা, নৌকার যেরকম নিয়ন্ত্রণ করার হাল থাকে সেরকম জীবনকে নিয়ন্ত্রণ করার যে হাল, সেটা ঠিক রাখাটাই কঠিন হয়ে পড়ে। এরপর আছে এ দেশের বুকে ১৮ আসুক নেমে, কবির এই প্রত্যাশার কারণ কি? আর তার পরের লাইনটাও একই যে তবু ১৮ শুনেছি জয়ধ্বনি, উক্তিটি ব্যাখ্যা করো। এই যে জীবনের এত জটিলতার কারণে ১৮ বছর বয়সটা এত কঠিন হয়ে যায়, তারপরও তিনি ১৮ র জয়ধ্বনি শুনতে পান। কারণ হচ্ছে ওই যে আগে একটা লাইন বলেছে না যে, "এ বয়স জানে রক্তদানের পুণ্য।" মানে ভালো যত কাজ, জীবনের যত উৎসর্গ করার মতো যত সাহস প্রয়োজন, সেই সাহসটাও কিন্তু এই বয়সেই থাকে। এই কারণেই এই বয়সটারই এগিয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। সে কারণে তিনি বলেছেন যে, ১৮ শুনেছি জয়ধ্বনি। তিনি ১৮ জয়গান শুনতে পান। আর এ কারণেই তিনি বলেছেন যে, এদেশের বুকে ১৮ আসুক নেমে। অর্থাৎ সমস্ত দেশে, সমস্ত মানুষের জীবনে ১৮ র যে একটা মাহাত্ম্য, ১৮ বছর বয়সের যে সাহস, সেই সাহসটা যেন দেশের বুকে নেমে আসে। এই বয়সের যত ভালো দিক, যত সবকিছু মেনে নেওয়ার যে শক্তি, সাহস, এগিয়ে যাওয়ার উদ্যম, সেই বিষয়টা যেন দেশের সবার উপরে নেমে আসে। এ কারণেই তিনি এই প্রত্যাশা করেছেন। ফেব্রুয়ারি ১৯৬৯ সালের ১ম প্রশ্নটা হচ্ছে, "একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং" এটার ব্যাখ্যা করতে হবে। আমাদের জাতীয়বাদী চেতনার সাথে ভাষা আন্দোলনের গভীর সংশ্লিষ্টতা বোঝাতে লাইনটি উচ্চারণ করা হয়েছে। ১৯৫২ সালের ফেব্রুয়ারি মাসে বাঙালি জাতি ভাষার জন্য আত্মত্যাগ করেছিল। সেই সময়ে ঢাকার রাজপথে প্রচুর কৃষ্ণচূড়া ফুটেছিল। কবির কাছে মনে হয় ভাষা শহীদদের রক্তের প্রভাবে কৃষ্ণচূড়া এত লাল হয়ে ফুটেছে। এজন্যই কবি একুশের কৃষ্ণচূড়াকে আমাদের চেতনার রং বলেছেন। লাইনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং, এটা কেন বলা হয়েছে? সেরকম আরেকটা গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে, "এ রঙের বিপরীতে আছে অন্য রং, ব্যাখ্যা করো।" এটার ব্যাখ্যা হচ্ছে ওই যে তোমাকে সংক্ষেপে আগের কথাটা বলতে হবে যে একুশের রংটা যে আমাদের চেতনার সাথে জড়িয়ে আছে, এটার বিপরীতে অন্য একটা রং আছে। তার মানে আমরা যখন আমাদের সাহসের কথা মনে করি, তখন সাথে, সাথে কিন্তু আমাদের প্রতি যে অত্যাচার করা হয়েছে, শোষণ করা হয়েছে, সেই অত্যাচারের রংটাও কিন্তু আমাদের মনে আসে। কারণ সাহস তো আর এমনি, এমনি সঞ্চয় হয়নি। দীর্ঘদিনের বৈষম্যের ইতিহাসের ফলে এই সাহসটা সঞ্চয় হয়েছে। আর সেই যে অন্য রং, সেই রংটা বা চোখে ভালো লাগার মতো না, অর্থাৎ খুব কষ্টদায়ক। চতুর্দিকে মানবিক বাগান, কমল বন হচ্ছে তছনছ। ব্যাখ্যা করতে হবে, মানুষের যে জীবনটা আগে ছিল, বাংলাদেশের মানুষের জীবন, সেটাকে তার কাছে মনে হয়েছে যে পদ্ম ফুলের মতো একটা শান্ত, সৌম্য একটা বিষয় ছিল। মানবিক বাগান, সেখানে মানবীয় যে গুণাবলী ছিল, মানুষের প্রতি মমতা, ভালোবাসা, বিশ্বাস, এই সকল গুণাবলী নিয়ে আগে মানুষের জীবনটা খুব সাজানো ছিল। কিন্তু সেইটা এখন তছনছ হয়ে যাচ্ছে।
ওই যে পশ্চিম পাকিস্তানি শাসকদের অত্যাচারে, শোষণে এবং বৈষম্যে ওই জীবনটা সুন্দর সাজানো জীবনটা যেন তছনছ হয়ে যাচ্ছে। কমলবন মানে হচ্ছে পদ্মবন, এটাও মনে রেখো। অবিনাশী বর্ণমালা বলতে কি বোঝানো হয়েছে? ওই যে আ লাইনটা এরকম ছিল যে বরকতের হাত থেকে ঝরে পড়ছে অবিনাশী বর্ণমালা। অর্থাৎ বরকত, সালাম এরা যে ভাষার জন্য যুদ্ধ করেছেন, এই ভাষার বিষয়টাকে বর্ণমালার মধ্য দিয়ে তিনি প্রকাশ করেছেন এবং এই বর্ণমালা যেন এখনো ঝরে পড়ছে। অর্থাৎ এখনো আমাদের মনে সেই চেতনাটা ক্রিয়াশীল আছে। বরকত, সালাম যেভাবে রাস্তায় নেমেছিল, আন্দোলন করেছিল ভাষার জন্য, সেই একই বিষয় এখনো যারা আন্দোলন করছে ৬৯ এর গণঅভ্যুত্থানের সময়, তখনও ওই বিষয়টা ক্রিয়াশীল আছে এবং তিনি বলছেন যে ওই যে অবিনাশী বর্ণমালা এখনো ঝরে পড়ছে। স্মৃতিগন্ধে ভরপুর কথাটির তাৎপর্য কী? তার কৃষ্ণচূড়া ফুল দেখে মনে হয়েছে যে আরো একবার এরকম ঘন হয়ে শহরের পথে কৃষ্ণচূড়া ফুটেছিল এবং এই কৃষ্ণচূড়া দেখে তিনি স্মৃতির গন্ধ পাচ্ছেন। যেই স্মৃতিটা আন্দোলনের, যে স্মৃতিটা প্রাপ্তির, যে শহীদদের রক্তে কৃষ্ণচূড়া এত বেশি লাল হয়ে ফুটেছিল কবির কাছে মনে হয়েছে, সেই বিষয়টা তিনি আরো একবার প্রত্যক্ষ করছেন। তার কারণটা হচ্ছে একটাই যে এই ৬৯ এর গণঅভ্যুত্থানে তিনি স্মৃতির গন্ধ পাচ্ছেন কৃষ্ণচূড়ার মধ্য দিয়ে। আর এই স্মৃতিটা হচ্ছে ভাষা আন্দোলনের স্মৃতি, যেটা কৃষ্ণচূড়া ফুলের মধ্যে বহমান। এরপর আছে আমি কিংবদন্তির কথা বলছি। রক্ত চোবার মতো ক্ষত কিসের ইঙ্গিত বহন করে ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। রক্ত চাবার মতো ক্ষত উক্তিটি বাঙালি জাতির উপর অত্যাচারের ইতিহাসের ইঙ্গিত বহন করে। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায়। কবি আমাদের পূর্বপুরুষদের সম্পর্কে বলেছেন, দীর্ঘদিন পরাধীনতার ইতিহাসে তাদের উপর বারবার অমানুষিক অত্যাচার করা হয়েছে। পিঠে রক্ত যাবার মতো ক্ষত সেই অত্যাচারকেই নির্দেশ করে। বিদেশি শত্রুরা আমাদের সাথে ক্রীতদাসের মতো আচরণ করত। পূর্বপুরুষদের সাথে ঘটা সেই অমানবিক অত্যাচারের মাত্রা বোঝাতে আলোচ্য উক্তিটি ব্যবহার করা হয়েছে। এর পরের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং কিছুটা জটিল, যে ভালোবাসা দিলে মা মরে যায় বলতে কবি কি বুঝেছেন? লাইনটা সম্ভবত এরকম ছিল যে, আমি আমার ভালোবাসার কথা বলছি, ভালোবাসা দিলে মা মরে যায়। এই যে, যে ভালোবাসার কথা তিনি বলছেন সেটা কিন্তু দেশের প্রতি ভালোবাসা। আর এই ভালোবাসা দিলে যে মা মরে যায় সেটা হচ্ছে তার নিজের মা। অর্থাৎ দেশকে যখন মানুষ ভালোবাসতে শুরু করে এবং ভালোবাসাটা যখন প্রবল হতে থাকে, তখন তার নিজের মায়ের বিষয়টা ম্লান হয়ে যায়। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন এখানে সেই সব আত্মত্যাগী বীর ছেলেদের কথা, যারা দেশকে ভালোবেসেছে এবং সেই ভালোবাসার ফলে তার নিজের মা যে কষ্ট পাচ্ছে, সন্তান হারানোর কষ্ট পাচ্ছে, সেই কষ্টটা ম্লান হয়ে যাচ্ছে। এই যে মা মরে যায়, এখানে কিন্তু সত্যি, সত্যি যে মা মৃত্যুবরণ করছে তা না। বরং দেশের কাছে নিজের মা, নিজের গর্ভধারিণী মা, সে ম্লান হয়ে গেছে। তার গুরুত্বটা কমে গেছে। বরং দেশের প্রতি ভালোবাসাটা এটাই এতটা তীব্র যে তার নিজের মা যে কষ্ট পাচ্ছে, ওই বীর ছেলের মৃত্যুর পরে একাকী জীবন যাপন করছে, সেই বিষয়টা ম্লান হয়ে যাচ্ছে। অর্থাৎ গুরুত্বের দিক থেকে দেশের প্রতি ভালোবাসা ওই বীর ছেলের কাছে অনেক বেশি। কবি সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখার কথা বলেছেন কেন? যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। হৃৎপিণ্ড মানে কিন্তু আমাদের হৃদয়, হৃদয়ের কথা বলেছেন। তো হৃদয়ে সূর্যকে ধরে রাখা মানে কি? অবশ্যই সূর্যের মতো তেজোদ্দীপ্ত একটা বস্তু। অবশ্যই সেটা শক্তি, সাহস, যেটা ক্ষুব্ধ একটা আমাদের চেতনা। সেই সাহসটাই হচ্ছে সূর্যের প্রতীকে তিনি বলেছেন যে হৃদয়ে বা হৃৎপিণ্ডে সূর্যকে ধরে রাখতে পারে না। তার মানে সে সাহসী হতে পারে না। যখন প্রয়োজন, দেশের জন্য প্রয়োজন, তখন সেই সাহসটা সে সঞ্চয় করতে পারে না। কে পারে না? যে কবিতা শুনতে পারে না। তার মানে হচ্ছে যার ভিতরে মুক্তির প্রত্যাশা নেই। এই যে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ লাইন, যে কবিতা শুনতে জানে না, এটা কিসের প্রতীকে ব্যবহার করা হয়েছে? তাহলে এটা সহ এই যে আমি কিংবদন্তির কথা বলছি, এই কয়েকটা লাইনেই কিন্তু যদি তুমি গুরুত্ব দিয়ে পড়ো, তাহলে পুরা কবিতাটাই আসলে পড়া হয়ে যায়। যে এই লাইনগুলো দিয়ে আসলে তিনি কি বলতে চেয়েছেন, এর মধ্যেই পুরো কবিতার বিষয়বস্তু আছে। আমি আশা করব যে এই সকল অনুধাবনমূলক প্রশ্ন তোমরা মনে রাখবে অবশ্যই। পরবর্তী ক্লাসে দেখা হবে সহপাঠের যে অনুধাবনমূলক প্রশ্ন আছে সেগুলোর সাজেশন নিয়ে। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থেকো।